আলাদা, দুধের স্বাদই আলাদা। আজকাল আর লোভ সামলাতে পারি না, এক ঢোকে একেবারে সাঁটিয়ে দিলাম। এই রে, সাঁটিয়ে তো দিলাম, কিন্তু এবার এবার কি হবে কি হবে কি হবে? হ্যাঁ, যা যা আবার তাই হবে। আহা, ওই ভাতটুকু খেয়ে নিন। আহারে, না খেয়ে খেয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। কালি? চোয়াল দুটো চুপসে ভেতরে ঢুকে গেছে। ঢুকে গেছে? কোথায় গেছে? ওহ, এখন ওসব কথা থাক, আপনি বরং এইবার। হ্যাঁ হ্যাঁ, এটার কথা আমায় আর মনে করাতে হবে না। খাওয়ার পর এক জম্বাটি গরুর দুধ। কি এটা? এটা দুধ না গরম জল? হ্যাঁ, ওরে ওরে, কে আছিস? আগে আগে আমায় ডাক দিলেন মহারাজ? তো তোমায় ডাক দেবো না তো কি করব? আমি নিজে যাব, গিয়ে গরুকে ঘাস খাওয়াবো, দুধ দুয়ে এনে সেই দুধ ফুটিয়ে খাবো। কিন্তু কিন্তু এ দুধ তো... এ দুধ সে দুধ নয়। আজ 3-4 দিন ধরেই দেখছি দুধে আর সেই স্বাদ নেই। কিন্তু আজ তো পুরো জল। তাহলে কি ওই হারু গয়লা? না না, হারু তো অনেক পুরনো লোক। লোক পুরানো হলে কি হবে? আজকাল ওর আচার ব্যবহার ঠিক ভালো থাকে না। সে কি? হ্যাঁ, একটু জানো ওই কেমন 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 ওই খাপ ছাড়া। সব জানতা ফটিক চাঁদ আমার। সকাল সকাল কি খেয়েছো? হ্যাঁ, তামাক না গাঁজা? খাপ ছাড়া। তোমাদের ব্যবস্থা পরে করছি। ও ও, ওরে বাপরে, ওরে বাপরে, কি ব্যথা! আর পাচ্ছি না। ও মা, মন্ত্রীমশাই ব্যথায় কাবু, খাচ্ছে যেন হাবুডুবু। বাপরে বাপ, কটকট কটকট আর ঝনঝন ঝনঝন, মরে গেলুম রে। না 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 না, ওটি হবার জো আছে। পাপীরা অনেক দিন বাঁচে। আহা, বেচারা খুব কষ্ট পাচ্ছে গো। মনে হচ্ছে এতদিনে মন্ত্রী মশাইয়ের আক্কেল হবে। ওরে হতভাগা, আমি মরছি আমার জ্বালায়, উনি আবার লেজ নাড়ায়। না না না, লেজ নাড়াবো কেন? ওটা কি সবার মানায়? আমি বলছিলাম যে এবার ওই আক্কেল দাঁতটা উঠলে আর কোনো সমস্যা নেই। এই বয়সে দাঁত উঠছে? হ্যাঁ হ্যাঁ, যদিও এই বয়সে সবার দাঁত পড়ে যায়, তবুও মন্ত্রী মশাইয়ের তো ব্যাপারই আলাদা। আর একেবারে না ওঠার চেয়ে দেরিতে ওঠাও ভালো। খালি খালি বড় বড় বকনি, নিজে যেন একেবারে দুগ্ধপোষ্য শিশু, দোল্লায় বসে বসে দুধ খায়। মনে পড়েছে, দুধের কথায় মনে পড়েছে। আজকাল হারু গোয়ালা দুধেও আর সে স্বাদ নেই। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? ব্যাপার আবার কি? নির্ঘাত জল মেশাতে শুরু করেছে। ও চোর জোচ্চোর ঘুরে গেছে দেশটায়। ওরে হারু, দুধে জল দিলি শেষটায়। না না, মহারাজের যখন খটকা লেগেছে তখন দুধে জলই দিক বা জলে দুধ, ব্যাপারটা যে তলিয়ে দেখতে হচ্ছে একবার। কি ব্যাপার? ক্যানটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। না 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 না, ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। কি হলো? কি এত বিড়বিড় করছো বলো তো? এই এক কাজ হয়েছে আমার। নাও নাও, ধরো ধরো, পারলে এখন একটু ফুটিয়ে নাও দেখি। সকালবেলা দুধ নিয়ে এসে যেন আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছে। ওই দেখো, আবার জ্ঞান দিচ্ছে। শোনো, এই দুধ আমি ফোটাবো না কাঁচা খাবো তা আমি বুঝবো। আমাকে জ্ঞান দিতে এসো না। তোমাকে জ্ঞান দেব? আমি বলি, আমি কি পাগল না আমার মাথা খারাপ? কি দুধ কোথায়? কেন তো প্রায় খালি।
খালি, কিন্তু আমি কিন্তু ঠিক। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি এ সব তোমার চালাকি। কাল থেকে দুধ না আনা ধান্দা। না না, তা কেন, কিন্তু তাহলে দুধটা গেল কোথায়? হারু তো আমাকে ঠিকই মেপে দিল। তবে কি দুধটা ভূতে খেয়েছে? হ্যাঁ, কি বললে? ভূতে? আরে দোষ, ভূতে আবার দুধ খাবে কি? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, হারু বেটা কি করে চলো গিয়ে দেখি। আরে হারু কই রে? আর গেলি কোথায়? কি চারদিক সব শুনশান ভোঁভা, কোথাও তো কিছু নেই। তাজ্জব ব্যাপার, হারুও নেই, হারুর গরুও নেই। দোলবল নিয়ে হারু গেল কোথায়? হ্যাঁ, ধরেছি। বেটা তবে নির্ঘাত বাড়ির পেছনের দিকে নতুন গোয়াল ঘর ফেলেছি। বাবা, এবারে যে তোমায় আমি ঠিক ধরবই। এই কানা মাছি ভো ভো, যাকে পাবই তাকে ছো। যা বাবা, এদিকেও তো সব ভোঁভা। হারুটা নয় প্রাতকৃত্য স্বার্থে বনে বাদারে ঘাপটি মেরেছে, কিন্তু গরুগুলো সব কোথায় গেল? মিলছে না, কোনো যুক্তিই মিলছে না। হারুও হাওয়া, হারুর গরুও হাওয়া। তবে কি গিন্নির কথাটাই ঠিক নাকি? এ কি গোপাল দাদা যে একেবারে ভোর রাতে এসে হাজির? হ্যাঁ, এই তো। আরে হারু যেন একেবারে মাটি ফুঁড়ে বেরিয়ে এলি। খামোখা মাটি ফুঁড়তে যাব কেন? আমি তো সেই কখন থেকে এখানে বসে গরুর জাবনা বানাচ্ছি। তুমি বরং গিয়ে তোকে ছানি কাটাও। তবে কি সত্যি চোখটা গেছে? দেখো কেমন যেন জুলজুল করে তাকিয়ে আছে, যেন ভূত দেখতে। বটে, হারুর দেখছি মুখে বুলিও ফুটেছে। তা চাঁদামা, তুমি না হয় এখানেই ঘাপটি মেরে পড়েছিলে, কিন্তু তোমার গরুগুলো কোথায় গেল? এই যে চাঁদ, কাল যা টুপি পরিয়েছ না, অত কথার কি আছে? কাল কম হয়েছিল, আজ একটু বেশি না হয় দিয়ে দিচ্ছি। এসো বাবা, এবার পথে এসো। ওরে বেটা, আমাকে কলে ফেলতে এসেছে। বাবা, সে গুড়ে বালি। কি হলো? আর মুখে কথা নেই যে? কথা কম, কাজ বেশি। ওই তো দেখো না, গরুগুলো কেমন ল্যাজ নাড়িয়ে মশা তাড়াচ্ছে। মাটি ফুঁড়ে টুক করে বেরোলো হারু, আকাশ থেকে টুক করে পড়লো গরু। না, গোলমাল, কোথাও একটা কিছু গোলমাল ঠেকছে। তাছাড়া হারুর ধুতিটা একদম পরিষ্কার, কোথাও একটু মাটিও লেগে নেই। ও বললো জাবনা বানাচ্ছে, অথচ হাত একদম শুকনো খটখটে, একটু জল লেগে নেই। গোয়াল ঘরও দেখছি একেবারে। হারু গোয়ালার ভূত তাড়াবে আজ না। এত কথা বললে কি আর ভূত তাড়ানো যায়? শোন, যেমন বলছি ঠিক সামনে সেরকম করবি, একেবারে একসঙ্গে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে ডাকলে ভূতের রাজা ঠিক সাড়া দেবে। রে, বুঝেছিস তো কি করতে হবে? হ্যাঁ, একদম। তুমি শুধু শুরু করো একবার। তাহলে শুরু করি। তোরা কিন্তু আমার সঙ্গেই ধরবি। দাঁড়া বেটা হারু গয়লা, দেখাচ্ছি আজ মজা। ভূতের রাজা নিজের হাতে কেমন দেবে সাজা। দাঁড়া বেটা হারু গয়লা, দেখাচ্ছি আজ মজা। ভূতের রাজা নিজের হাতে কেমন দেবে সাজা। হে ভূতরাজ কোথায় তুমি? ডাকছি আমি গোপাল, নিজেই এসে দাও ছাড়িয়ে গয়লা ভূতের ছাল। কে ডাকে? ছোড়া কাকে বুড়ো বলে ডাকে? কাচিয়ায়। এই তো রাজামশাই, আমি গোপাল। ওরে বাবা রে, আবার তুই? আর এই বাচ্চাগুলোকেই বা ধরে এনেছিস কেন বাবা? কি বলবো রাজামশাই, আপনাদের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না একেবারে। কেন কি করেছে শুনি? মরার পরেও হারু গয়লা দিব্যি কিভাবে সশরীরে ঘুরে বেড়াচ্ছে আর জালিয়াতি করছে, মনে হচ্ছে ওর সাথে ওই গরুগুলো ভূত। কি গোপাল, ভাগ্যিস তুই ধরিয়ে দিলি, না হলে যে কি ভুলটাই হতো। আরে ও পেঁচো কই গেলি বাবা? ওই খেডোর খাতাটা আন দেখি। খাতা? কই, কিসের খাতা? না মানে আবার খাতা কেন? ওরে কথা বাড়াস না, বুঝলি? কথা বাড়াস না, মাথা গরম হয়ে গেলে কিন্তু। মরেছে। না, এই তো খাতা। দেখুন না,
আর মনে হয় রূপকে নেই। আরে এখানে তো ওই হারুর নামই ওঠেনি, তাহলে ওর ভূতটা গেল কোথায়? বলছিলাম কি, তাহলে বোধহয় ওই হাড়ু মরেনি। আলবাত মরেছে। গত সপ্তাহে আমার সামনে ও আর ওর গরুগুলো কলেরা হয়ে মরেছে। মানে মানে হলো কি, মানে এই মরেছে। মানেটা হলো আপনার স্যাঙাত তো প্রতিদিন ডাবটা, দুধটা, মাছটা ভেট পাচ্ছে হারুর কাছ থেকে, তাহলে আর নাম ওঠে? রে পেঁচো, এরকম ছেঁচড়া হয়েছিস তুই? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে। তবে তার আগে এক্ষুনি হারুর গরু শুদ্ধ নাম লেখে খাতায়, বুঝলি আহাম্মা? এই তো আপনার সামনে সব একদম ঠিকঠাক করে দিলাম। এই তুই দাঁড়া গোপাল, তুই দাঁড়া। বেটা বেটা এদিকেই আসছে দেখছি। ওকে এক্ষুনি আমি পুরো দস্তুর ভূত রাজ্যে নিয়ে যাব। তুই চিন্তা করিস না বাবা। ও পেঁচোদাটা কোথায় গেল? পেঁচোদা, পেঁচোদা গো! আরে কি হলো? কি হচ্ছে? এই তো এইবারে হয়েছে। এইবারে হয়েছে। এতক্ষণে বেটা কঙ্কাল হয়ে যাচ্ছে। সত্যি গোপাল, ভাগ্যিস তুই ধরিয়ে দিলি, নাহলে যে কি ভুলটাই হতো। এতক্ষণে বুঝেছি, এসব তাহলে গোপালের মাথা থেকে বেরিয়েছে। না আর ছাড়াছাড়ি নেই, একবার এদের কপর থেকে বেরোই, তারপর দেখাচ্ছি গোপালকে। কি হারু, আর যে শেষ রক্ষা হলো না? হাই বেশ দমিয়ে না, মানুষ না ভূত হয়ে কাটাচ্ছিল। দুধটা ফলটা ভাগ করে খেয়ে জল মেশানো দুধ বেঁচে বেশ জমিয়ে দিয়েছিলুম। এবার শরীরটাই যদি না থাকে, তাহলে তো ভৌতিক দুধ বেচার আনন্দটাই আর পাবো না। ছাড়া পেলে না আগে গোপালটার ঘাড় মটকাতাম। তো আশা ছাড়ো দাদা, আগে খাতায় নাম লিখিয়ে ভূতেদের দলে চালান তো হও। গোপাল দাদু, অনেক রকম ভূতের গল্প শুনেছি, কিন্তু এরকমটা আগে শুনিনি। যতদিন বাঁচি ততদিন শিখি। চল এখন বাড়ির দিকে যাই। মহারাজ! আরে মন্ত্রীজি, এসো। তা বলো, কি খবর? এই ফাঁকে বলেই ফেলি, মনে হয় কানে নেবে। আরে কি হলো বড়? আজ্ঞে মহারাজ, গোপাল রাজ্যময় রটিয়ে বেড়াচ্ছে যে। কি রটিয়ে বেড়াচ্ছে? রটিয়ে বেড়াচ্ছে যে আপনার মাথায় নাকি কোনো বুদ্ধি নেই। শুধু গোপাল আছে বলেই আপনি রাজাগিরি চালিয়ে যেতে পারছেন। তাই নাকি? তুমি নিজে কানে শুনেছো এসব? আগে আমার সামনে এ কথা বলার সাহস তো ওরা নেই, কিন্তু যাদের বলেছে তারাই এসে। এই, তুমি এর প্রমাণ দিতে পারবে? অবশ্যই, 2-4 জন সাক্ষী আমি সাথে করেই নিয়ে এসেছি। ডাকো তাদের। আরে কোথায় গেলি রে সব? কোথায় গেলি? মহারাজের কাছে এসে সব বলে যা। বলো গোপাল কি রটিয়ে বেড়াচ্ছে বলো দেখি। কি আর বলবো মহারাজ, সে ভারী মন্দ কথা। আগে মহারাজ, গোপাল সেদিন এই বাজারে বলছিল যে আপনার মাথায় নাকি ওই গোবরে ভরা, কোনো বুদ্ধি নাকি নেই। গোপাল আছে বলেই নাকি আপনি এই রাজত্ব চালিয়ে যাচ্ছেন, এই আর কি। তাই নাকি? এত বড় কথা বলেছে গোপাল? ঠিক আছে, তোমরা এখন যাও তো। বাহ, কান ভাঙচিতে তো কান পাতলা মহারাজের কানে দারুণ কাজ হলো। মন্ত্রী বলুন মহারাজ। আজ থেকে গোপালকে যেন আর রাজসভায় দেখতে না পাই। ওর মুখ আর দেখতে চাই না আমি। সকলকে কথা বলে দিও। যথা আজ্ঞা মহারাজ। আর
বাড়ি কি হলো? এই তো ভাতটা খেয়ে রাজসভায় গেলে, তা এর মধ্যে ফিরে এলে যে বড়। আজ থেকে রাজসভায় ঢোকা আমার বন্ধ হয়ে গেছে। মহারাজ আর আমার মুখ দর্শন করতে চান না। উমা, সে কি কথা গো? কেন? সে আমি কি করে বলবো? তা মহারাজ কি নিজের মুখে তোমায় এ কথা বলেছেন? বলি নিজের মুখে বললে তো আর এতটা গায়ে লাগতো না আমার। নিজে দাঁড়িয়ে থেকে রক্ষী আর মন্ত্রীকে দিয়ে বলিয়েছেন। তুমি কি একবার মহারাজের কাছে সে কথা বলতে? এই খবরদার, আমি মরে যাব তবু জীবনে কখনোই মহারাজের কাছে গিয়ে প্যান প্যান করব না, তাতে যা হবার হবে। যাক, রাজা আর গোপালের ছাড়াছাড়ি তো করানো গেল। এবার কায়দা করে রাজাটাকে ঘরে বন্দি করে একবার এ রাজ্যের রাজা হয়ে বসতে পারলেই। সাধু বাবা, আশীর্বাদ করি, কর্মফল ভোগ কর। বুঝলে রানী, কদিন গোপালকে দেখতে না পেয়ে মনটা কেমন খারাপ হয়ে আছে। তা তুমিও যেমন, বলা নেই কওয়া নেই, কার মুখে কি শুনে দুম করে গোপালের মুখ দেখবো না বলে বসলে। আচ্ছা, গোপাল কথাগুলো সত্যি সত্যি বলেছিল কিনা সেটা একবার বাজিয়ে পর্যন্ত দেখলে না? সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, কাল ওকে আমি ডেকে পাঠাবো। সেই ভালো, ডেকে পাঠিয়ে নিজেদের মধ্যেকার মান অভিমান সব মিটিয়ে নাও। এখন শুয়ে পড়ো দেখি, অনেক রাত হলো। উমা, এ কি হলো গো? এ কি হলো? এ কি হলো? ও রানী, কি হলো আমার? অজানা এক কারণে উনার সর্বাঙ্গ কাঁটায় ভরে গেছে। সর্বনাশ! এখন কি হবে? এই কাঁটায় ভরা শরীর নিয়ে উনি কি করে রাজসভায় গিয়ে বসবেন? কি করেই বা রাজ্য শাসন করবেন? যতদিন না এই শরীর কাঁটা মুক্ত হচ্ছে ততদিন আমি আর লোক সমক্ষে বেরোবো না। গোপালের সাথে মিলেমিশে তুমি না হয় রাজ্য চালাবে। আমি তো এটাই চেয়েছিলাম। এরপর তো গোপালকে তাড়াবো। না না, এ কি বলছেন মহারাজ? আমি বলি কি, এখনই এতটা ভেঙে পড়বেন না। উপায় কিছু একটা হবেই। রাজবৈদ্য, আপনাকে কিছু একটা করতেই হবে। আমি একটা মলম তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। সেটা সারা গায়ে ভালো করে লাগান। দেখা যাক এতে কিছু উপশম হয় কিনা। তাহলে তাই করুন। চলুন, মলমটা নিয়ে আসার জন্য আমি আপনার সঙ্গে যাচ্ছি। কিচ্ছু চিন্তা করবেন না। আপনার এই বিপদের দিনে কাউকে পাশে না পেলেও আমি কিন্তু আপনার পাশে আছি। শোনো, গোপালকে একবার খবরটা দিও। আমি জানি আমার এই অবস্থার কথা শুনলে সে সব অভিমান ছেড়ে এক বস্ত্রে ছুটে আসবে। সে বেটা খবর পেলে তো ভাববেন না। দরকার হলে তার হাতে পায়ে ধরে আমি তাকে ঠিক নিয়ে আসব। চলুন রাজবৈদ্য। এই বেটা রক্ষী, আগে আদেশ করুন মন্ত্রী মশাই। শোন, এখন থেকে মহারাজের শোবার ঘরের সামনে তুই একলা পাহারা দিবি। কাউকে ঘরে যেতে আসতে দিবি না। ঠিক আছে মন্ত্রী মশাই। শুনুন, ঘরে গিয়ে যা দেখলেন সেসব এই মুহূর্ত থেকে ভুলে যান। ভুলে যাব মানে? দেখলেন তো আজ থেকে রাজ্যভার আমার। মহারাজ আর সুস্থ হবেন না। তাই মহারাজের আসল খবর কাউকে বলে দিলে আমি কিন্তু আপনাকে প্রাণে মেরে ফেলবো। এই বলে দিলাম। মনে রাখবেন, এখন থেকে আমি এই রাজ্যের রাজা। না 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 না, আমি কাউকে বলবো না, কাউকে না। এখন থেকে আমার মুখে কুলুপ। ও রানী, মলম নিয়ে মন্ত্রী কখন আসবে? আসবে এক্ষুনি আসবে। আমি ততক্ষণ তোমার সকালের খাবারটা নিয়ে আসি। খাবার আনতে যাবে? তা যাও,
তবে রাজবাড়ির কাউকে যেন আমার কথা বলো না। এখন মলমটা এলে বাঁচি। এই তো মহারাজ এসে গেছি। এখন সারা গায়ে ভালো করে মলমটা লাগিয়ে নিন, ফুরিয়ে গেলে আবার এনে দেব। হ্যাঁ গো মন্ত্রী, গোপালের কাছে গিয়েছিলে? ওর কথা আর মুখে না নাই ভালো মহারাজ। ভাবতে পারেন, হ্যাঁ ভাবতে পারেন ও এতটাই বেঈমান যে আপনার এই অবস্থার কথা শুনেও কোনো হেলদোল নেই ওর। হ্যাঁ ও ঠিক আছে, ওর কাছে তাহলে আর যেও না। হায় হায়, কেন যে ওই শয়তানটার কথায় বিশ্বাস করে গোপালের মুখ দেখবো না বলেছিলাম। ও হায় 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 হায়। ওই দেখো গোপাল দাদু। কিরে তোরা, গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছিস। তোমাকে কদিন ধরে কত খুঁজেছি জানো। তা বৌমা কোথায়? এই ফাঁকা মাঠে পাতার ঘরে তো আর থাকতে পারবে না, তাই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিকে তো রাজ্যের অবস্থা ভয়ানক। ক্ষমতা হাতে পেয়ে ওই মন্ত্রী তো যা নয় তাই করতে শুরু করে দিয়েছে। জানো এই কদিনে খাজনা কত বাড়িয়ে দিয়েছে। মহারাজের তীর্থে যাবার কথা এই রকমই কিছু আন্দাজ করেছিলাম বলেই তো পড়ে আছি। আমার চিন্তা তো তোমাদের জন্য, তবে এর মধ্যে আমার কোথাও যেন একটা খটকা লাগছে। দেখুন, হঠাৎ করে আমাকে রাজ্য থেকে তাড়িয়ে মহারাজের নিজে চলে যাওয়া। আচ্ছা বিজ্ঞানী, এর মধ্যে মন্ত্রীর কোনো কারিগরি নেই তো? অসম্ভব নয়। তাই যেমন করেই হোক আমাকে সেটা জানতেই হবে। এছাড়া মন্ত্রী মশাই রাজপ্রাসাদের সব পুরনো লোকেদেরই ছাড়িয়ে দিয়ে ওই নিজের লোক বসিয়েছেন। এটা তো হবার কথা নয়। পেয়েছি, মহারাজ রাজপ্রাসাদেই আছেন, সম্ভবত বন্দী। যেভাবেই হোক খবর পেতে হবে। ভেবে বলুন তো, পুরনো কেউ কি নেই? না আছে ওই মূল রক্ষীর চাকরি এখনো যায়নি। তার মানে ও নিশ্চয়ই কিছু জানে, আর সেই কারণেই মন্ত্রী ওকে তাড়াতে পারেন। আজ রাত্রিরেই ওর বাড়িতে আমরা লুকিয়ে যাব। এই রক্ষী, শোনো তো একবার এদিকে শোনো। এই বলেছে গোপাল দাদা, তুমি এখানে? আমরা আছি, কথার উত্তর না দিলে। আচ্ছা ঠিক করে ভেবে বলো তো, মহারাজ কি সত্যি সত্যিই তীর্থ করতে গেছেন? হ্যাঁ গেছেন তো। না, তোর মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না বাবা। শোন, তুই এতদিন মহারাজের নুন খেয়েছিস, তাই মহারাজের খারাপ কিছু হয়ে গেলে ভগবান কিন্তু তোর মতো বেঈমানকে ক্ষমা করবেন না। হ্যাঁ মানে মরার পর তোর নরকবাস হবে। নরকবাসের যন্ত্রণাটা জানিস তো, আর তোর সেখানে যাবার ব্যবস্থাটা আমিই করব। মার বাটাকে, মার। ওরে বাবা রে, না কিন্তু বলে দিলে যে মন্ত্রী আমায় মেরে ফেলবে। শোন, সত্যি কথা বললে ভগবানের দয়ায় মন্ত্রী তোর টিকিটা অবধি ছুঁতে পারবে না। তাহলে শোনো। বুঝতে পেরেছি, যা ভেবেছিলাম তাই। যা তুই এখন যা। বাবা গো, উড়ে গেলাম। মম শঙ্কর, তুমি কে?
আমাকে চিনতে পারছিস না? তাহলে তো এরপর বলবি যার জন্য তুই আজ রাজার সারা শরীর কাঁটায় ভরিয়ে দিয়ে তাকে ঘর বন্দি করে রাজা হয়ে লাঠি ঘোরাচ্ছিস, তাকেও চিনিস না? আরে বাবা, এই সাধু তো সবই জানে দেখছি। না না, সেই সাধু বাবাকে ভুলবো কেমন করে? সাধু বাবা একটা বিশেষ প্রয়োজনে তোকে কালই আমার সাথে যেতে বলেছে। ঠিক আছে, যাব। বাবা গো! মরে গেলাম। ঠিকানা জানা হয়ে গেছে, আমি চললাম। সাধু সেজেছিস তুই? তুই তো সাধু নোস। আমি সাধুও নই, আবার জাদুকরও নই। আমি এক মগজওয়ালা বুদ্ধিমান মানুষ। তাই নাকি? তাহলে তো প্রমাণ দিতে হবে। এই বাক্স তালা দিয়ে বন্ধ, 3টি সঠিক সংখ্যা এর কাছে গিয়ে বললে এই তালা খুলে যায়। সূত্রটা বলে দিচ্ছি, তাহলে অর্জুনকে দিয়েই শুরু কর। তালা খোলার ঝঞ্ঝাট, মনে তাই অশান্তি, অবশ্যই করতে হবে সর্বগ্রহের শান্তি। তালা তুই পারবি খুলতে যদি পারিস কায়দা করে অনন্তকে ধরতে। যদি সঠিক সংখ্যা বলে তালাটা খুলতে পারিস তাহলে বুঝবো তুই সত্যিই এক বুদ্ধিমান জ্ঞানী মানুষ। তখন তুই যা বলবি আমি তাই করব, আর না পারলে তোকে পোকা বানিয়ে দেব। 390। এটা কি করে করলি? মহাভারতের অর্জুনের আরেক নাম তৃতীয় পাণ্ডব, তাই প্রথম সংখ্যা 3, নবগ্রহের 9 আর অনন্ত মানে মহাশূন্য 390। বাহ বাহ বাহ! আমার তপস্যা প্রাপ্ত শক্তি আর তোর ঈশ্বর প্রদত্ত বুদ্ধি। বাহ বাহ! বল বল তুই কি চাস? আমাদের মহারাজের কি হয়েছে? কে তোদের মহারাজ? আপনি যার গায়ে কাঁটা করে আমাদের রাজ্যের লোকেদের জীবনে কাঁটা বিছিয়েছেন। কাঁটা? ও সেই অত্যাচারী রাজা। কে বলল আমাদের রাজা অত্যাচারী? ওই রকম দয়ালু ভালো লোক সারা পৃথিবীতে পাবেন না। তাহলে যে লোকটা এসে বলল? একটা লোক এসে কারো নামে যা তা বলল, আর আপনি তাকে না বুঝে শাস্তি দিলেন। কিন্তু তোর রাজা কোনো দোষ না করলে তো আমার অভিশাপ তার গায়ে লাগবে না। হ্যাঁ, দোষ উনি করেছেন, বিনা কারণে আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তার এই রকম প্রায়শ্চিত্ত। তুই ওনার পাশে গিয়ে দাঁড়া, উনি সুস্থ হয়ে যাবেন। আর যার প্ররোচনায় আপনি এ কাজ করলেন? আমি তাকে কর্মফল ভোগ করার আশীর্বাদ দিয়েছিলাম, সে সুদে আসলে তা ভোগ করবে। যা যা, বাড়ি যা যা। ওরে বাবা রে, সারা শরীরে যে কাঁটায় ভরে গেল রে। বাপের বাড়ি গিয়ে 2 দিন যাও বা হাত পা ছড়িয়েছিলাম, তাও না সহ্য হলো না গো। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো। দূর আসবো না তো কি? শ্বশুর বাড়িতে বসে বসে ডিমে তা দেব? থাকতে না হয় থেকো না। কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আহা, নিজের বাড়ির মতো সুখ আর কোথায় আছে গিন্নি? যাই গিয়ে হাড় মাস কালি করে সংসার করে গিয়ে। বাপের বাড়ি সুখ কি আর আমার কপালে লেখা আছে গো? তবুও যা হবার তা তো তোমারই হলো গিন্নি। তার মানেটা কি? না মানে ওই শাড়ি জামা মাছ মিষ্টি করে খরচ তো নেহাত কম করলাম না, কিন্তু তার বদলে আবার কি? ওই তার বদলে যেরকম খাতির পেলাম তাতে তো পর্তায় পোষাল না গিন্নি। শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়েও লাভ লোকসানের হিসেব করছো গো?
সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারতে। সেও তো গিয়ে দেখলাম, এই তো আগের সপ্তাহেই তোমার মামার বাড়ি গেলাম। কতদিন বায়না করে করে তবে নিয়ে গেলে বলো। আর আমার কি কপাল, হবি তো হ, ওই মামাও বেটা হাড় কিপতে হবে, হাত একেবারে উল্টেই আছে। ও মা গো, ওই দেখো আমার বাবা মাকে ছেড়ে এবার মামাকে নিয়ে পড়লে। বললাম না, বলো খাতিরের ঠেলায় একেবারে সরে পড়লাম। বুড়ো থাকলে অন্য কোথাও নিয়ে যাও না, দেখি কে কত হাত খুলে তোমার খাতির করে। সবুর করো, সবুর করো, সময় হলেই ঠিক নিয়ে যাব। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আমার যা পোড়া কপাল, দূর 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 চাই গিয়ে। বাবা, তবু ভালো মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। এই তো রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। ওই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। কচু পারো? তোমার মুরত আমার জানা আছে। কেন মহারাজ? এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। একেবারে ভূতের মতো তো ঘাড়ে চেপে আছো। তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। যা শুরু করেছে না, তাতে আজ মনে হচ্ছে মহারাজ আমার ইজ্জতে আলপিন ফুটিয়ে ছাড়বে। বুদ্ধি যদি থাকে তবে তা ওই একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন, তাই তো? এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। রাজা না ছাই, ব্যাটা একটা আস্ত ব্যাং ভাজা। কিন্তু আজকাল মাঝে মধ্যেই গোপাল যে কেন এত ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। আর গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ওই ফাঁকা ফাঁকা লাগে। না না না, গোপালকে রাজসভায় হাজির করতেই হবে। এইভাবে দিনের পর দিন তো আর চলতে পারে না। সাধে কি দেখছি এবার? দূর, ভাল লাগে না। ওই তো গোপাল এসে গেছে। এর নাম হই মহারাজ। প্রণাম তো আমি তোমায় করব গোপাল। হ্যাঁ, সে কি? না মানে ওই হঠাৎ করে এরকম উল্টো পুরাণ, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? এই তো সবে মন্ত্রী বলছিল যে ওর পাশে থেকে নাকি তোমার বুদ্ধিটা পেকেছে। কই, এই কথাটা তো আগে বলনি। না, এবার মনে হচ্ছে বেশ একটু চালিয়ে খেলতে হবে। সত্যিটা জানতে হলে মহারাজ ওই ছোটবেলার একটা গল্প শুনতে হবে যে। হ্যাঁ, বলো 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 বলো। একবার ছোটবেলায় মা আমাকে দোকানে চিনি কিনতে পাঠালো। তা আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে। ও, ছেলের থেকে যেন ছেলের ঘুঞ্চি বড়। এই যে গোপাল, হাতে বাজারের থলি নিয়ে চললি কোথায়? বাজারের থলে নিয়ে বাজারে যাব না তো কি মন্দিরে যাব? না মানে কি কিনতে যাচ্ছিস? চিনি কিনতে। পয়সা কড়ি আছে তো, নাকি আবার ওই দোকানদারের সামনে হাত পাততে হবে? হ্যাঁ, হাত পাতবো কেন? জানো না যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। ও, এটা ছেলে তো নয়, যেন তুবড়ি। না না, এর পেছনে লেগে কাজ নেই। যাও তাহলে দেখো কার পেছনে লাগলে ঠিক কাজের কাজ হবে। কাকু কাকু, 1 কেজি চিনি দাও। আমাকে 2 কেজি চিনি দাও। এই নাও। এ কি এত কম কেন? আরে আমি ইচ্ছে করেই একটু কম দিলাম, ওই তোমার বয়ে নিয়ে যেতে সুবিধা হবে কিনা তাই। এই নাও দাম। আরে আরে করো কি? দাও, পয়সাগুলো আমাকে দাও, আমি দিয়ে দেব। আচ্ছা, এই নাও। দাও, পয়সা দাও।
কি এ আবার কি এত কম পয়সা কেন? আপনি যেমন ওর ভালোর জন্য কম চিনি দিয়েছেন, তেমনি এটাও আমি আপনার ভালোর জন্যই করেছি। এতে আবার আমার কি ভালো হবে? কেন? এর ফলে আপনাকেও কম পয়সা গুনতে হবে, আপনার পরিশ্রমও কমে গেল। হ্যাঁ, তাহলে বাকিটা? ওটা দিয়ে আমি অন্য দোকান থেকে আমার বাড়ির জন্য চিনি কিনে নেব। হ্যাঁ, যাবে কাগজে করে হাওয়া, পুঁথিটা একবার দেখতে হবে। এ তো অবাস্তব ব্যাপার স্যাপার। কি গোপাল, এখনো যাবে নাকি তীর্থে? যদি বাঁচতে চাই যেতে তো হবেই, আর মহারাজের জন্য ওই সব আনতেই হবে। বাহ বাহ বাহ, শুনে শুনে খুব খুশি হলাম। সে আপনি যতই খুশি হন, আমি বলে দিচ্ছি, গোপাল যদি এগুলো আনতে পারে তো আমি গোপালের জুতো মাথায় করে ঘুরবো। বেশ, তাহলে ওই কথাই রইল। আপনি প্রস্তুত থাকবেন, আমি এখন চলি। হয়ে গেছে গিন্নি, হয়ে গেছে। আরে কি হয়েছে? ছুটির ব্যবস্থা হয়ে গেছে। এবার চলো তাহলে তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়ি। দেখো, আবার ওই বানিয়ে বানিয়ে কথা বলে আমার মাথাটা গরম করবে না। হ্যাঁ, আহা, এর মধ্যে আবার বানানো কথা কি বললাম? হ্যাঁ, কেন? ওই যে ছুটির ব্যবস্থা নাকি হয়ে গেছে? আরে হয়েছে বলেই তো বলছি। মহারাজ এত সহজে ছুটি দিয়ে দিল? কুল দেওয়ার জায়গা পাওনি দূর? আরে এমনি এমনি তো আর ছুটি দেয়নি, সঙ্গে দুটো বায়নাও জুড়ে দিয়েছে। মহারাজের আবার বায়না? সে কি গো, মহারাজ আবার কি বায়না করলো গো? না না, এমন কিছু নয়। ওই ঘুরে বেরিয়ে যখন ফিরবো তখন মহারাজের জন্য একটা ওই কাগজের ভেতর আগুন আনতে হবে। উমা, সে কি কথা গো? সে আবার আনা যায় নাকি? না না না, যাবে না বললে তো হবে না, যেখান থেকেই হোক ঠিক আনতেই হবে। এ না হয় হলো, কিন্তু আর একটা বায়না, সেটা আবার কি শুনি? হ্যাঁ, এটাও প্রায় ওই একই রকম, তবে এবার আর আগুন নয়, কাগজের মধ্যে করে হাওয়া আনতে হবে। এ কি অলুক্ষণে কথা গো, এরকম জিনিস আবার জোগাড় করা যায় নাকি? না 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 না, মহারাজ নিশ্চয়ই তোমাকে বিপদে ফেলার জন্য জেনে শুনে এরকম একটা বায়না করেছে। বিপদে ফেলা নয় গিন্নি, ছুটি না দেবার জন্য। যা হোক, সে না হয় পরে দেখা যাবে। এখন চলো তো, আগে ভালোই ভালোই ঘুরে আসি। কে জানে বাবা, তোমার মতি গতি বোঝা দায়। তুমি যে কি ভাবছো আমি তো কিছুই বুঝতে পারছি না দূর। তাহলে আর মিছিমিছি ভাববার চেষ্টাও করো না, তার থেকে বরং চলো ঘুরে বেড়াই, কিছু করে দেখাই। ধর্মের ষাঁড় এসে গেছে মহারাজ। ছি 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 মন্ত্রী, ছি! গোপাল ভাঁড়কে তুমি শেষে কিনা ধর্মের ষাঁড় বানিয়ে দিলে। কি আর বলি মহারাজ, হাজার হোক তীর্থ করে এসেছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ষাঁড়ের গুঁতোটা খাওয়ার জন্য মনে মনে তৈরি থাকুন মন্ত্রী মশাই। 1 মাস তো হয়ে গেল। না না না, এতদিনে তো গোপালের ওই তীর্থ করে ফিরে আসার কথা। আপনার তো সাদা মনে কাদা নেই, আপনি ওই আশাতেই থাকুন মহারাজ। কেন কেন, গোপাল কি তবে আসবে না বলছো? না এসে আর যাবে কোথায়? তবে এটাও জেনে রাখুন, ওই বিটলে গোপাল সহজে আপনার মুখোমুখি হবে না। কেন কেন এরকম কেন বলছো মন্ত্রী? কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? আপনি যে জিনিস আনতে বলেছেন সেটা তো গোপাল কিছুতেই জোগাড় করতে পারবে না। তাহলে ভেবে দেখো কেমন একটা কাজ বলেছি বলো। বুদ্ধিতে যে আপনিও গোপালের থেকে কম নয় সেটা এবার গোপাল টের পাবে। এইবারেই তো হবে গোপালের বুদ্ধির পরীক্ষা, আর ওই পরীক্ষায় গোপাল ডাহা ফেল করবে। আর যদি সত্যি ওই সব আনতে পারে তো তোমার শর্তের কথা মনে আছে তো? না মানে ওটা তো কথার কথা ছিল। সভায় সবার সামনে বলেছো, তাছাড়া গোপালও কি ছাড়বে? তাহলে আর কি, এই জন্যই তো বলি তোমার থেকে একটা গাধার বুদ্ধিও বেশি। গোপাল তীর্থ থেকে ফিরলে তুমি বরং পাকাপাকি তীর্থে চলে যাবার ব্যবস্থা করো।
তাই 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 নিজের বাড়ি যাই, নিজের বাড়ি ভারী মজা, তাড়াহুড়ো নাই। ওই দেখো ঘরে ফিরছে বলে আনন্দ যেন আর ধরে না। তুমি আছো বলেই তো আমি কেমন হাসি খুশি থাকি। উনি এটা সেটা বায়না করবেন আর আমি ভাই ফরমাস খেটে খেটে মরি আর কি। দূর। আরে আরে কি বললে গিন্নি? তাই তো মহারাজের সেই বায়নাগুলোর কি হবে গো? এবার তাহলে একটা না একটা ব্যবস্থা করতে হবে বলছো? ওই যে ধর্মের ষাঁড় এসে গেছে মহারাজ। ছি 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 মন্ত্রী ছি, গোপাল ভাঁড়কে তুমি শেষে কিনা ধর্মের ষাঁড় বানিয়ে দিলে। কি আর বলি মহারাজ, হাজার হোক তীর্থ করে এসেছে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ষাঁড়ের গুঁতোটা খাওয়ার জন্য মনে মনে তৈরি থাকুন মন্ত্রী মশাই। আই ওই গুঁতোগুতি পরে হবে, এখন কাজের কথাটা বলো তো। কোন কাজটার কথা বলছেন মহারাজ? এমন ভাব দেখাচ্ছে যেন কাঁধে একেবারে কাজের পাহাড় চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। অকম্মার ঢেকি। আহা, আমি যেটা আনতে বলেছিলাম সেটা কোথায়? ছি ছি, এই কথাটা আবার মহারাজকে নিজের মুখে মনে করাতে হচ্ছে। গোপাল, তোমার কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? না না, আপনার মতো এখনো পুরোটা যায়নি, ওই একটু আধটু রয়ে গেছে। তাহলে আর দেরি না করে চটপট দাও দেখি, ভেবে ভেবে কি নিয়ে এলে। এই যে মহারাজ, আপনার জন্য কাগজে মোড়া আগুন। এ তো কাগজের লণ্ঠন। অদ্ভুত ব্যাপার, এটা তো মাথাতেই আসেনি। আর সেই হাওয়ার ব্যাপারটা? এই যে এই কাগজের বানানো পাখাটা নাড়লেই দেখবেন কেমন ফুরফুর করে হাওয়া বেরোচ্ছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা হয় না। না না গোপাল, সামনের মাসেই তুমি আবার কোথাও ঘুরে এসো, আর এবার সব খরচ আমার। না মানে তাহলে ওই আপনার বায়না। আমার বায়না? হ্যাঁ, মানে তাহলে তো আবার আপনার জন্য কিছু না কিছু আনতে হবে মহারাজ। না 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 না, ওটা নিয়ে ভাবতে হবে না, এবার আর তার কোনো দরকার নেই। তবে আর কি মহারাজ, উঠলো বাই তো কটক যাই। এ কি মন্ত্রী মশাই পালাচ্ছেন কোথায়? না মানে পালিয়ে পার পাবে না মন্ত্রী, তোমার শর্ত এবার পূরণ করো। ছেড়ে দাও গোপাল, আমি নির্বোধ অবুঝ একটা শিশু, ছেড়ে দাও। এই নাক মুলছি, এই কান মুলছি। না, এই একই জীবনটা আর ভাল লাগছে না। কদিন কোনো গ্রামে ঘুরে এলে ভালো হতো না? সে তো খুব ভালো প্রস্তাব মহারাজ। আমার একটা গ্রামের নাম জানা আছে, কাতুকুতুপুর। কাতুকুতুপুর? সেখানে সবাই সবাইকে কাতুকুতু দেয় নাকি? সেটা ঠিক বলতে পারবো না মহারাজ, কারণ আমি নিজে কখনো সে গ্রামে যাইনি। তুমি নিজেই যখন যাওনি, তখন আমাদের নিয়ে যাবে কি করে? না গেলেও আমি শুনেছি গ্রামটা খুবই আদর্শ, অনেক প্রাচীন মন্দির টন্দির আছে ওখানে। বলো কি, প্রাচীন মন্দির? খুব ভালো খুব ভালো। হ্যাঁ, ঘুরে এসে মন্দির নিয়ে একটা পুস্তক লেখা যাবে। আমিও শুনেছি গ্রামের লোকেরাও খুব সরল আর সাদাসিধে হয়। ঘুরে এসে ওদের সরলতা নিয়ে আমিও একটা বই লিখব। কি ব্যাপার গোপাল, ওরকম খ্যাঁকশিয়ালের মতো হাসলে যে বড়? হাসি পেলে কি আর করি বলুন মন্ত্রী মশাই? সত্যিই তো, হাসি পেলে উনি কি করবেন বলুন তো? বুঝেছি, তুমি ভাবছো আমি বই লিখতে পারবো না, তাই তো? তা কেন পারবেন না মন্ত্রী মশাই? কিন্তু পাঠক, বইটা পড়ার জন্য পাঠক পাবেন তো। একে তো টুকে পাস করেছেন। গোপাল, তুমি থামো দেখি। তাহলে মন্ত্রী, কিভাবে যাওয়া যায় না যায় তুমি সেসবের খোঁজ খবর নিয়ে নাও। আর গোপাল, তুমিও কিন্তু যাবে আমাদের সঙ্গে। ভালোই হলো, কদিন রাজসভা বন্ধ থাকলে আমার নতুন আবিষ্কার টাকে চুল গজাবার তেলটার কাজটায় মনোনিবেশ করতে পারবো। আমিও এই কদিন
আমার নতুন যজমানের বাড়ি ঘুরে আসতে পারবো। অনেক দিন থেকেই ঘেটুলাল আমাকে যেতে বলছে। তাহলে আপনি, আমি আর গোপাল এই তিনজনে যাব মহারাজ। না 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 না, তিনজন যাওয়াটা ঠিক হবে না। বলে না, তিন মাথা যেখানে গন্ডগোল সেখানে। ঠিক কথা, একেবারে ঠিক কথা। কি সভাকবি, তুমি যেতে চাও নাকি? যাব বই কি মহারাজ, অবশ্যই যাব। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাকে কবিতা লিখতে আরো আরো উদ্বুদ্ধ করবে। বেশ বেশ, তবে ওই কথাই রইল, আগামীকালই আমরা কাতুকুতুপুরে রওনা হচ্ছি। ফিরে না আসা পর্যন্ত দরবার বন্ধ থাকবে। কি মজার কথা। সবাই উপস্থিত দেখছি, তাহলে রওনা হওয়া যাক। মন্ত্রী মন্ত্রী, তুমি আমার ঝোলাটা একটু ধরো তো। ইয়ে রাজামশাই, আমি? হ্যাঁ তুমি। কেন, আমার ঝোলা বইলে তোমার আবার প্রেস্টিজ যাবে নাকি? না না রাজামশাই, তা নয়। তাছাড়া আপনার ঝোলা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক কথা মন্ত্রী মশাই, একদম ঠিক কথা। আর কদ্দূর মন্ত্রী? আরে সকাল গড়িয়ে দুপুর হতে চললো যে। মনে হচ্ছে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। সেই কোন সকালে বেরিয়েছি, খিদে পেটে ছুঁচোয় টন দিচ্ছে। তোমার সাথে খাই আর খাই, ওই তো শরীর। খাবারগুলো যাচ্ছে কোথায়? না মানে ইয়ে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু খাবে যে? এখানে খাবার দোকান টোকান তো দেখছি না কিছু। ওই তো একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ওহে গাড়োয়ান, গাড়িটা একটু থামাও তো বাবু। ও ভাই, একটু শোনো তো। হে, আমারে কিছু বলতিছেন বাবুরা? হ্যাঁ, এখানে তুমি ছাড়া তো কেউ নেই, তাই তোমাকেই বলছি। বলেন বাবু বলেন, কি করতে পারি বলেন। ওই কাতুকুতুপুরটা আর কত দূরে? এই ব্যাপার, তা প্রায় এসেই পড়েছেন। আর আর মাত্র ওই ঘন্টা খানেকের পথ। ওরে বাবা, এখনো ঘন্টা খানেক? মিষ্টির দোকান টোকান আছে নাকি আশেপাশে? কেন থাকবে নি, এই গ্রামে ঢোকার মুখেই আছে ওই খাদু ময়রার দোকান। খুব ভালো মিষ্টি বানায় খাদু খুড়ো। অনেক ধন্যবাদ ভাই। তুমি আসতে পারো? ঠিক আছে ঠিক আছে, পেন নাম পেন নাম পেন নাম। চলো হে গাড়োয়ান, আর মাত্র ঘন্টা খানেক বাকি। গুণিন ঠাকুর, আমি রোজ রোজ একই স্বপ্ন দেখতেছি। কে যেন বলতিছে, ওরে হেপো আমাকে তুষ্টি কর, আমি তোদের গুপ্তধন দিব। কে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে, তাকে দেখতে কেমন? এই কঙ্কাল চার দেহ, চোখ দুটো যেন জ্বলতিছে, লকলকে জিভ, টকটকে লাল রঙের। বুঝেছি, যে তোকে স্বপ্নে দেখা দিচ্ছে সে একজন দক্ষ। দক্ষের ধন সেই পাহারা দিয়ে রেখেছে। সেই ধন আমি কেমনে পাবো গুণিন ঠাকুর? পাবে হেপো, পাবে পাবে। তবে তার জন্য তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। গুপ্তধন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি গুণিন ঠাকুর, আপনি শুধু বলেন আমারে কি করতে হবে। রক্ত চাই, রাজ রক্ত চাই, রাজ রক্ত হেপো। রাজ রক্ত দিয়ে যক্ষকে তুষ্ট করতে হবে। রাজ রক্ত? সে কোথা থেকে পাবো? রাজ রক্ত না হলে যক্ষ যে তৃপ্ত হবে না। তৃপ্ত হবেন না? তাহলে তাহলে আমার গুপ্তধন পাওয়া হলো না বোধহয়। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র আমি নই, দেখি কি করা যায়। এ বেটা রাজাই হবে, ভুলিয়ে ভালিয়ে বেটাদের নিয়ে যাই মন্দিরে। লোকটার মতলব তো ভালো ঠেকছে না। দেখি জল কত দূর গড়ায়। গাড়ি আর এগোবে না মহারাজ, এবার আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। বনের পথ তো। সে কি পদব্রজে? তাতে ক্ষতি কি মহারাজ? গরুর গাড়ি ছেড়ে এবার পা গাড়িতেই না হয় যাওয়া যাক। উপায় যখন নেই, তবে পায়ে হেঁটেই না হয় এগোনো যাক মহারাজ। বাহ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কবিতা লেখার আদর্শ পরিবেশ। কবিতাটা ভেবে রাখুন মাথায়, পরে খাতায় টুকে নেবেন। এখন চলুন দেখি।
মাত্র 4টি রসগোল্লায় পেটটা ভরলো না মহারাজ, আরো খান কত খোলে। মন্ত্রীমশাইয়ের শরীর রোগা হলে কি হবে, খ্যাটনটা বরাবরই একটু বেশি লাগে মহারাজ। মহারাজ মনে হচ্ছে যক্ষরাজ আমার জন্যই ওনাকে পাঠিয়েছেন, কথাবার্তাগুলো আর একটু শুনতে হবে দেখছি। কি লোকটা আমাদের কথা আড়ি পেতে শুনছে কেন? একটু নজরে নজরে রাখতে হবে ব্যাটাকে। বাপরে বাপ, এ তো দেখি ঘোর জঙ্গল। এই জঙ্গলে মন্দির, তা আবার 220 সালের, সঙ্গে আবার গুণিন। বাবা, গুণিন যখন ঝাড়ফুঁক জানেন নিশ্চয়ই। হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে গেল, আমি গিয়েই ঝাড়ফুঁক করিয়ে আগে ব্যথাটা সারিয়ে নেব মহারাজ। না, আর কোনো সন্দেহ নাই, এ বেটা রাজাই হবে। ভুলিয়ে ভালিয়ে বেটাদের নিয়ে যাই মন্দিরে। লোকটার মতলব তো ভালো ঠেকছে না। দেখি জল কত দূর গড়ায়। একে বাবুরা মনে হচ্ছে শহর থেকে আসতেছেন। ও বাবা, গায়ে পড়ে আলাপ করার চেষ্টা করছে। বেটার মতলবটা কি? হ্যাঁ, আমরা কৃষ্ণনগর থেকে আসছি। ইনি মহারাজ কৃষ্ণচন্দ্র। আর ইনি হলেন ওনার মহামন্ত্রী। যা ভেবেছিল বেটা রাজাটা যেন আমার গুপ্তধন পাইয়ে দিতে এসেছে। নাম হই রাজা মশাই। তোমাকে তো এখানকার লোক বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে মানে আমি তো কাতুকুতুপুর গ্রামেরই লোক। তাহলে তুমি নিশ্চয়ই সেই 220 সালের মন্দিরের খবর জানো? জানি বই কি মন্ত্রী মশাই, আমি তো সেখান থেকেই ফিরতেছি। তাহলে চলুন আমাদের পথপ্রদর্শক হয়ে। কি দশক হয়ে কইলেন যেন? বলি একক দশক ছেড়ে তুমি আমাদের সেই মন্দিরে নিয়ে যেতে পারবে? কেন পারবো নি, এ তো আমার সৌভাগ্য। চলেন চলেন চলেন। দরকার তো আমার রাজাটাকে, ওকে কবজা করতে গেলে অন্যগুলোকে ভাগাতে হবে। আমরা প্রায় এসে গেছি, এই রাস্তা ধরি আপনারা এগোন, আমি একটু করে নিন। মনে হচ্ছে এই সেই প্রাচীন মন্দির। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। মহারাজ, তবে কি দক্ষ সত্যি সত্যি রাজরক্ত পান করবে? আসুন আসুন মহারাজ, আসুন। মহাকালের অতি প্রাচীন মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আপনি মনে হচ্ছে সেই গুণিন। হেঁটে হেঁটে না পা ব্যথা হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক করে কমিয়ে দিতে পারেন? কেন কেন পারবো না, ব্যথাটাকে ছেড়ে একেবারে ফুঁকে দেব। আপনারা মন্দিরের ভেতরে যান, আগে মহাকালের দর্শন করুন। এসব কি হচ্ছে? থামো থামো বলছি। ওরে ওরে বাবা, গোপাল, ও গোপাল, গোপাল গো। গুণিন ঠাকুর, আপনি যা চেয়েছিলেন রাজরক্ত, আজ রাজরক্তই পাবে চক্ষু। এই রাজারই বলি চড়াবো। খেয়েছে খেয়েছে, এ বেটা সত্যি সত্যি কাপালিক বলে মনে হচ্ছে। দরকার নেই ঝাড়ফুঁকে। চাচা, আপন প্রাণ বাঁচা। চাচা, ওরে হেপো, ওই চিংড়ে মন্ত্রীটাকে ধর, মার মার বেটাকে, মার বেটা পালাচ্ছে, মার। বলি দেবে, কিন্তু আমি তো। কিন্তুক ফিন্তুক সালান দিন, তৈরি হয়ে নিন নিজেকে উৎসুক করার জন্য। নিন। কি কারা তোমরা? ওদের মারলে কেন? মহাকালের স্বাদ হয়েছে রাজরক্তের, আর তাই। তার মানে রাজামশাই, আমরা আপনাদের বলি দেব, যক্ষরাজের পিপাসা মেটাবো। বলি দেবে, কিন্তু আমি তো। কিন্তুক ফিন্তুক সালান দিন, তৈরি হয়ে নিন নিজেকে উৎসুক করার জন্য। নিন। ওরে বাবা,
এ কি ফ্যাসাদে পড়লাম রে বাবা। এখন এখন মহাকালের নির্দেশ নিতে হবে। বাসনা কল্পের রাজ রক্ত পিপাসার্থে রাজ বলি প্রদান্তে। বেটা ছেলে যা ঘা লাগিয়েছে না, মাথাটা এখনো ঝিমঝিম করছে। কি মহারাজকে বলি দেবে নাকি? ও কবি মশাই! কে কে কোথায় কেন আমি কোথায়? আরে আস্তে আস্তে, জমপুরিতে। ওই দেখুন। এ কি নরবলি? ওরে বাবা, তাও আবার মহারাজকে? যেভাবেই হোক মহারাজকে বাঁচাতে হবে। ওরা এখন পুজো আচ্চা করছে। কি করি কি করি কি করি? আরে একটা বলতার চাক না? ঠিক আছে, এতেই হবে। এই নে বেটা। রাজরক্তের কি হবে গুণিন ঠাকুর? রাজরাজ তো এখন নিজের রক্তে। ও মা গো, দাদু গো, দিদিমা গো, দাদু মশাই গেল গো। ওরে বাবা, বাঁচালে গোপাল। চলো চলো আমরা পালাই এখান থেকে। সেই ভালো। এই যে কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল আছে? আমি কিন্তু বাংলা শিখে আছি, বুঝেছো? তাই নাকি? ইয়েস, বাংলায় বলে নাকি কষ্ট করলে কেষ্ট মেলে। বাবা, এইদিকে তো জ্ঞান একেবারে টনটনে। নাও নাও, এবারে জিনিসটা বুঝিয়া নাও। তা দাম কত এটার? দাম বেশি না, মাত্র 5টা সোনার মোহর। কিন্তু চলবে তো ঠিকঠাক? আরো একটা বাংলা শুনবে নাকি? মুখে তো খই ফুটছে, তা বলো শুনি। পায়েসে গুড় বেশি দিলে মিষ্টি বেশি লাগে, বুঝলে? হয়েছে হয়েছে, এবার বলো তো, এই বন্দুক 100টা নিলে কততে দেবে? কত আর 500 হয়, তুমি না হয় 400 সোনার মোহরই দেবে। তোমরা তো করতে এসেছো ব্যবসা, তা সেটা তো ভালো জানা নেই দেখছি। কি রকম? আরে 100 বন্দুক 5টা সোনার মোহর করে দিলে 500ই হয়, আর এতগুলো যদি কেনা যায় তবে কিছু তো ছাড় দেবেই, তাহলে 400। কিন্তু তুমি এর থেকে বেশি কি দেবে, যাতে 100টা এই গাদা বন্দুক মহারাজকে গছানো যায়? এই কথা, ঠিক আছে, আমি 350 হলেই দিয়ে দিব। ঠিক আছে, ওই কথাই রইলো। এসো এখন। মহারাজকে 400 মোহরেই বধ করতে হবে, আর তাহলেই 50টা সোনার মোহর আমার পকেটে। কিন্তু একটাই তো ফাঁড়া, গোপাল। ঠিক আছে, এবার যে করেই হোক গোপালকে আর ট্যাঁ করতে দেওয়া যাবে না। বাবা মন্ত্রী, তুমি তোমার পোশাকে কি নতুন কিছু লাগিয়েছো নাকি? কেন মহারাজ? আমার তো মনে হয় মহারাজ মন্ত্রী মশাই যুদ্ধে যাবেন। একেবারে আমার মুখের কথাটা কেড়ে নিলে গোপাল। ও, এইটা দেখে বলছেন তো মহারাজ? ঠিকই বলেছেন, যুদ্ধে যাব না, তবে যুদ্ধে কি নিয়ে আমরা যাব সেরকমই একটা জিনিস নিয়ে এসেছি। তাই নাকি? তা দেখি দেখি। এই দেখুন তাহলে মহারাজ। ও মা, এটা কি গো? এত লম্বা! কি গো এটা মন্ত্রী? এটা হলো বন্দুক,
এখন সময় এগিয়ে চলেছে, আর তাই তীর ধনুক ছেড়ে বন্দুক ব্যবহারের সময় এসেছে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, ইংরেজরা তো বন্দুকই ব্যবহার করছে এখন, আর তাই তো ওরা এগিয়েও যাচ্ছে চারিদিকে। সে খবর পাচ্ছি বটে, ওই খানিকটা করে করি আর কি। তাহলে মহারাজ, এবার থেকে বন্দুক ব্যবহার করতে হবে আমাদের রাজ্যের সৈন্যদের। বলছো কি মন্ত্রী, একেবারে সোজা বন্দুক? সে তো বটেই মহারাজ, সময় এগোচ্ছে আর আমাদের সৈন্যবাহিনী পুরনো হয়ে থাকলে তো চলবে না। কিন্তু মহারাজ। আবার কি কিন্তু? আহা মন্ত্রী, আরে গোপাল কি বলছে সেটা আগে শুনি। বলো তো গোপাল, বলো বলো, কি বলতে চাইছো তুমি? বলছি যে মহারাজ, ওই ইংরেজরা যুদ্ধে আদৌ এই বন্দুক ব্যবহার করে কিনা সেটা একবার দেখে নিলে। এই সব কিছুতেই নাক নাড়া না তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে গোপাল। এই কথা কেন বলছো মন্ত্রী? তা বলবো না মহারাজ, বলবো না। এমন বিজ্ঞের মতো বললো যেন কত বন্দুক চালিয়ে এসেছে গোপাল। সে তো আপনিও চালাননি মন্ত্রী মশাই, আমি কিন্তু ইংরেজদের হাতে এই বন্দুক দেখিনি। তুমি না দেখলে কি হবে, আমি এটা নিয়ে এসেছি খোদ ইংরেজদের কাছ থেকেই। ও তাই নাকি? বাবা বাবা বাবা, কিন্তু মন্ত্রী মানে ওই ব্যাপারটা হচ্ছে যে কার কথা যে ঠিক, মানে সেটাই তো বুঝতে পারছি না। সেই তো। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নি যে বন্দুকটা ঠিক আছে, কিন্তু সেটার পরীক্ষা নিতে হবে যে। বলো কি গোপাল, বন্দুকের আবার পরীক্ষা? রাখো তো গোপাল তোমার বুক নি, কিনছে তো পয়সা, তার আবার রসিদ। সে মহারাজ যেটা চাইবেন সেটাই হবে, কিন্তু আমার মনে হয় এই পরীক্ষা করে নেওয়াই ঠিক, কি তাই না? বটেই তো, বটেই তো। পরীক্ষা না করে যে কোনো কিছুকেই আমরা ঠিক বলে মেনে নিই না। ঠিক বলেছ। এই রে, এ তো উল্টো গান শুরু হলো। বেশ, এর উত্তরও আমার তৈরি। বেশ, সবাই যখন চাইছে তখন মহারাজ না হয় নিজেই এই বন্দুকের পরীক্ষা নেবেন। সে কি কথা? আমি নেব কি? আরে আমি তো বন্দুক ধরতেই জানি না, চালাবো কি গো? আহা, সেই জন্যই তো আপনি বুঝতে পারবেন যে আমাদের সৈনিকেরা কত তাড়াতাড়ি এই বন্দুক ব্যবহার করতে পারবে। ঠিক ঠিক ঠিক, এটা ঠিক বলেছো। কাল আমি আপনাকে সব শিখিয়ে দেব। ও মা, মন্ত্রী মশাই তাহলে বন্দুক চালাতেও জানেন? বাহ, যে ইংরেজের কাছ থেকে কিনে নিয়ে এলাম তার কাছে শিখেও নিলাম। বেশ বেশ, তবে তাই হোক। কালকেই আসল ব্যাপারটা বোঝা যাবে। গোপাল, এবার আর তুমি কিছুতেই আমাকে আটকাতে পারবে। পড়া ছুটিয়ে সময় কাটানোর দিন শেষ। সবাইকে মাথার ঘাম পায়ে ফেলে তবে মাসের মাইনে নিতে হবে। ওরে বাবা, আমার ঘাম তো দাড়িতেই আটকে যাবে, পায়ে পড়বে না। তাহলে আর আমার তো ঘামই হয় না, পায়ে পড়বেটা কি? ও গোপাল, কিছু একটা করো। মন্ত্রী মশাই তো দেখছি নিজেকে মহারাজ বলে ভাবছেন, দেখি কি করা যায়। তোমাকে তো বললাম গোপাল যে ওই গাদা বন্দুক শুধু এটা ওটা ছোটখাটো জিনিস টিপ করার জন্যে, যুদ্ধ করার জন্য নয়। কিন্তু যদি যুদ্ধেই নিয়ে যাওয়া হয় তাহলে অসুবিধেটা কি? বুঝতে পারলে না তো গোপাল, এই ছোট ছোট গুলি বেশি দূর যাবে না, আর তাতেই শত্রুর বেশি ক্ষতিও হবে না। এই ব্যাপার। আর ওই বন্দুকে বেশি বারুদ ঢোকানো যায় না। না, ধরুন যদি বেশি বারুদ ঢোকাই তাতে কি হবে? কি আর হবে, ফেটে যাবে। বন্দুক ফেটে যাবে? সেই জন্যই তো ওই বন্দুক যুদ্ধে চলে না। বুঝেছি, মানে একেবারে হৃদয় দিয়ে বুঝেছি। এবার মন্ত্রী মশাই বুঝবে মহারাজকে দিয়ে ভুল বন্দুক কেনানোর ফল। ব্যাটা এই ছিল মনে। হ্যাঁ, গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ ফুটছি? কিন্তু এতটা?
ওইটা মহারাজ, ওইটা ওইটা। এই তো দেখো না কেমন করে মারি। বাহ 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 বাবা বাহ, কি আওয়াজ কি আওয়াজ! কেমন টিপ দেখেছো তো মন্ত্রী? দেখতে হবে না কার কাছে শিখেছেন বন্দুক চালানো? দেখতে হবে না কার কাছে শিখেছে। তাহলে তুমি চালাও না, আমার আর চালানোর দরকার কি? না না, সে কি কথা, সে কি কথা। আসল দরকার হলো বন্দুক পরীক্ষা। তা এই পরীক্ষায় পাশ করেছে তো মহারাজ? পাশ মানে একেবারে সসম্মানে পাশ। তাহলে মহারাজ এই রকম বন্দুক খান 100 কিনে নিলে হয় না আমাদের সেনাদের জন্য? খুব খারাপ বলনি। তাহলে ডাকো সেই ইংরেজকে যার থেকে এটা কিনেছো তুমি। বেশ বেশ, তাহলে ইংরেজটাকে ডেকে পাঠাই। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, একটু দাঁড়ান। পরীক্ষা কি হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা গোপাল, পরীক্ষা হয়ে গেছে, আবার তার ফলাফলও বেরিয়ে গেছে। কিন্তু মহারাজ এই ছোট বাগানে কি আর বন্দুক পরীক্ষা হয়? তোমার কথা তো ঠিক বুঝলাম না গোপাল। না মহারাজ, বলছি যে এই যে 2-3টে করে ফল পড়ছে, কিন্তু জঙ্গলে বা অন্য কোনো জায়গায় তো আর চোখের সামনে অনেক ফল ঝুলবে না। তখন তাদের খুঁজে নিয়ে মারতে হবে, ঠিক যুদ্ধক্ষেত্রের শত্রুদের মতো। তুমি থামো তো গোপাল। আরে বাবা, এখানে যখন ফল পড়ছে তখন শত্রুও মরবে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে তো শত্রুরা ওই ফুল ফলের মতো চোখের সামনে এসে বসে থাকবে আর বলবে, নে আমাকে মার। বেশ বলেছো। তাহলে কি করা যায় বলো তো গোপাল? বলছি যে মহারাজ, ওই কৃষ্ণনগরের একেবারে শেষ প্রান্তে একটা বড় সরোবর আছে, সেখানেই গিয়ে হবে এই বন্দুকের আসল পরীক্ষা। বেশ, সেখানেই যাব তাহলে। সেই ভালো। বুঝলে মন্ত্রী, সবাইকে বলে দাও যে কাল আমরা সবাই যাব ওই সরোবরে, আর তার সঙ্গে সঙ্গে বন্দুকের পরীক্ষাও করতে। হ্যাঁ, এই পরীক্ষাটায় পাশ করলেই মন্ত্রী তোমার সেই ইংরেজকে ডেকে আনবে। কেমন? কেন মহারাজ, সে আবার কি করবে? ওই যে মন্ত্রী বলল 100 মতন বন্দুক কেনাবে আমাদের সেনাদের জন্য। তা ভালো, কিন্তু আগে তো এই পরীক্ষায় পাশ করুক বন্দুকটা, তাই না মহারাজ? তাই তো সাবধানে থাকতে হবে। গোপাল যে কি খেলতে চাইছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। এবারই তো বুঝবে চাঁদু আসল বন্দুকের খেল। কই গো গোপাল, এখানে এত গাছ, তবু ফলের গাছ তো তেমন চোখে পড়ছে না। আছে মহারাজ, আছে। শুধু খুঁজে বার করতে হবে ঠিক শত্রুদের মতো। তা তুমি খুঁজে বার করো না গোপাল। সেটাই তো করছি। তা মহারাজ, আপনি তৈরি তো? হ্যাঁ, তৈরি। বাবা, আজ নিজের চোখে দেখবো মহারাজের বন্দুকবাজি। তাই তো, কি যে হবে কে জানে। এবার শুধু মহারাজ বন্দুকটা চালালেই হয়। মহারাজ, আপনি তো শিখেই গেছেন, তাই বলছি কি আপনি বরং সেনাপতিকে চালাতে দিন। কিন্তু সেনাপতি তো চালাতেই জানে না। জানে না, কিন্তু জেনে যাবে। দিন মহারাজ, দিন, ওকেই তো নিতে হবে সেনাবাহিনীর ভার। আরে মন্ত্রী আবার অন্য ফন্দি আটছে যে। এই নাও সেনাপতি, ভালো করে বারুদ পুড়ে দিয়েছি। আরে গোপাল, কি এদিকে তাকিয়ে আছো বলো তো? হ্যাঁ, ফলের গাছ খুঁজে পেলে? হ্যাঁ, ওই যে নাও ঠিক করে ঘোড়া টানো। হ্যাঁ সেনাপতি, টানো, হেইও করে টানো। না, খুব মেপে ঝুপে টানতে হবে। না মানে আমি তো মানে সেনাপতি, এত কিন্তু করলে হয়? আরে টানো ঘোড়া। কি হলো? আরে মহারাজের আদেশ, গুলি ছোড়ো। বেশ, এই ছুঁড়লাম। বাবা, একসঙ্গে 10-10টা আম। ও মা, দেখো কাণ্ড। পড়েছে
ফল পড়েছে। পাশ করেছে, বন্দুক পাশ করেছে, পাশ করেছে। উহ, বাপরে বাপ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। সেটা তো আমার ছাড়লো হে। তাহলে মহারাজ পাস করে গেল তো বন্দুক? কি বলুন? হ্যাঁ, তা যা বলেছো, বেশ ভালোই বলতে হবে তো বন্দুকটাকে। একটুখানি দাঁড়ান মহারাজ। ও, কি তখন থেকে দাঁড় করিয়ে যাচ্ছ বলো তো গোপাল? না না না, হ্যাঁ এটাই শেষ বলার, আর কিচ্ছু বলবো না। ওরে, ওগুলো নিয়ে আয়। ব্যাটা এই ছিল মনে, হ্যাঁ? গোপালের বার আমি আজই সব থামিয়ে দেব। আরে আরে, ওটা কি করছেন মন্ত্রী মশাই? কেন দেখতে পাচ্ছ না বারুদ ফুটছি? কিন্তু এতটা? এগুলো আবার কি? এগুলো কয়েকটা ওই কাকতাড়ুয়ার ওপর বর্ম চাপানো আছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? এবার আর ফুল ফলের ওপর নয়, একেবারে আসল শত্রুর ওপর এর পরীক্ষা হবে। ওরে, ওগুলোকে দূরে রাখ। মহারাজ, আপনার কি সময়ের দাম নেই? হ্যাঁ বলুন তো, এভাবে নাতি নাতনি কাকতাড়ুয়া নিয়ে কি আর বন্দুক পরীক্ষা করা যায়? না না না, একবার এভাবে দেখে নেওয়াটাই ভালো। নিন, তৈরি হয়ে গেছে শিকার, এবার শুধু গুলি ছোঁড়া বাকি। নাও নাও সেনাপতি, গুলি ছোড়ো। নাও, ঘোড়াটা টানো। যা, গুলি লাগলো, কিন্তু কাকতাড়ুয়াগুলো তো পড়লো না। সেই তো, এটা কেমন হলো মন্ত্রী? শত্রুর বুকে গুলি লেগে যদি ছিটকেই চলে আসে, তবে আর কি লাভ?